হেই প্রাণ পাখি, কি হয়েছে তোমার? এমন অবস্থা কি করে হলো? শরীর খারাপ করছে? কোথাও কষ্ট হচ্ছে? বলো না কলিজাটা, কি হয়েছে তোমার? নূর ঠোঁট কামড়ে নিচের কান্না আটকে কোনো রকমে মাথা নাড়িয়ে বলল, না না, কিছু হয়নি। আমি ঠিক ঠিক আছি। মিথ্যে কেন বলছো? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কান্না করছো। নিশ্চয়ই তোমার কিছু হয়েছে। বলো না প্রাণ পাখিটা। দেখো, আমার অনেক ভয় করছে। কি হয়েছে তোমার? বলো না সোনাটা। সত্যি বলছি, কিছু হয়নি আমার। আদিত্য বুঝতে পারল নূর এভাবে কিছু বলবে না, তাই আদিত্য নূরের গায়ের ওপর থেকে পুরো কাঁথাটা সরিয়ে ফেলল। কাঁথা সরাতেই নূর চোখ খিচে বন্ধ করে ফেলল। আদিত্য দেখল নূর হাত দিয়ে পেট চিপে ধরে শুয়ে আছে। বিছানার দিকে তাকাতেই আদিত্য বুঝতে পারল আসল ব্যাপারটা। আদিত্য আবারও নূরের মুখের সামনে বসে গালে হাত বুলিয়ে নরম সুরে বলল, তো এই ব্যাপারে আমার কাছ থেকে কেন লুকাচ্ছিলে? আমার কাছে কিসের লজ্জা তোমার? দুদিন পরে আমি তোমার হাজবেন্ড হব। তোমার ব্যাপারে সবকিছু জানার অধিকার আমার আছে, তাই না? তাহলে আমাকে না বলে নিজে নিজে কষ্ট পাচ্ছিলে কেন? নূর কিছুই বলছে না, চোখ দিয়ে শুধু অঝরে পানি পড়ছে। আদিত্য আবার বলে উঠল, খুব কষ্ট হচ্ছে প্রাণ পাখি, তুমি একটুখানি অপেক্ষা করো, আমি এখনই আসছি। কথাটা বলেই আদিত্য দ্রুত উঠে চলে যেতে নিয়ে কিছু একটা মনে করে আবার নূরের কাছে ফিরে এসে বলল। প্যান্ট আছে তোমার? নূর মাথা নিচু করে আস্তে করে বামে টানে ঘোরালো, মানে নেই। আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। নিচে নেমে কাকিকে ডাক দিয়ে বলল, শুনুন, আপনি একটু ডিম সিদ্ধ করুন আর দুধ গরম করুন। আর হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, আপনি ততক্ষণ একটু নোরের কাছে থাকুন। কাকি বলল। ঠিক আছে। আদিত্য দ্রুত বেরিয়ে গেল। 10 মিনিট পরেই আদিত্য ফিরে এলো। হাতে কিছু জিনিস নিয়ে তড়িঘড়ি করে রুমের দিকে গেল। রুমে ঢুকে জিনিসগুলো টেবিলের উপর রেখে নূরের কাছে এসে দুই হাতে নূরকে পাজা কোলে তুলে নিল। ওয়াশরুমের ভেতরে এসে নূরকে নামিয়ে দিল। নূরের হাতে সেফটি প্যাড দিয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাইরে ওয়েট করছি। তোমার হয়ে গেলে আমাকে ডাক দিও, কেমন? নূর ইতস্ততভাবে বলল, আমার ড্রেস। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি দাঁড়াও, আমি তোমার ড্রেস এনে দিচ্ছি। আদিত্য বলল। নূর মাথা ঝাঁকালো, মানে ঠিক আছে। আদিত্য বাইরে এসে কাবার থেকে নূরের একটা ড্রেস বের করে নূরের হাতে দিল। আদিত্য বাইরে এসে ওয়াশরুমের দরজাটা চাপিয়ে দিল। তারপর বেডের ওপর থেকে বেডশিটটা তুলে নিয়ে বাস্কেটের ভেতর রেখে দিল। কাবার থেকে আর একটা বেডশিট বের করে বিছানার উপর পেতে দিল। তারপর নিচে যেয়ে একটা ট্রেতে করে দুটো সিদ্ধ ডিম, কিছু ফল আর 1 গ্লাস গরম দুধ নিয়ে এলো। রুমে এসে ট্রেটা বেডের পাশে ছোট্ট টেবিলের উপর রেখে ওয়াশরুমের দরজায় নক করে বলল, নূর পাখি, হয়েছে তোমার? ভেতর থেকে নূর বলে উঠল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আদিত্য ওয়াশরুমের দরজা খুলে আবারও নূরকে কোলে তুলে নিল। বেডের কাছে এসে আদিত্য নূরকে কোলে নিয়েই বেডের উপর বসল। নূরের গালে হাত বলিয়ে মায়া ভরা কণ্ঠে বলল, এখনো ব্যথা করছে? নূর মাথা নিচের দিকে রেখে ঝাঁকালো, মানে হ্যাঁ। আদিত্য বলল, চিন্তা করো না, আমি পেইন কিলার নিয়ে এসেছি। তুমি নাস্তা করে ওষুধটা খেয়ে নাও, দেখবে ব্যথা কমে যাবে। নূর করুণ সুরে বলল। আমি এখন কিছু খেতে পারবো না, প্লিজ। এখন কিছু খেলে আমার বমি আসবে। আদিত্য নূরের গালে হাত বলিয়ে আদুরে গলায় বলল, তা বললে হয় বলো? নাস্তা না করলে মেডিসিন কিভাবে নিবে? খালি পেটে তো আর ওষুধ খাওয়ানো যাবে না। আর ওষুধ না খেলে তোমার কষ্টও কমবে না, তাই না? তাই প্লিজ খেয়ে নাও প্রাণ পাখি, প্লিজ। আদিত্য ডিমের প্লেটটা হাতে নিয়ে একটা ডিম নূরের মুখের সামনে ধরে বলল। এই নাও, লক্ষ্মী মেয়ের মতো ডিমটা খেয়ে নাও। নূর ডিমের দিকে তাকিয়ে মুখ বিকৃত করে করুণ সুরে বলল, ডিম? প্লিজ, ডিম না। সকাল সকাল ডিম খেলে আমি সত্যি বমি করে ফেলবো। দেখো, ডিম দেখে আমার কেমন উকি আসছে। আদিত্য বলল। এমন করছো কেন? প্লিজ খেয়ে নাও না লক্ষ্মীটি। দেখো, এই সময় রক্তক্ষরণের কারণে মেয়েদের শরীরে অনেক ঘাটতি হয়ে যায়। তাই এই সময় বেশি বেশি করে প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত। তাই বমি আসলে আসবে, তবুও এখন এগুলো খেয়ে নাও প্লিজ। নূর আর উপায় না পেয়ে অসহায় মুখ করে কোনো রকমে ডিমটা খেয়ে নিল। ডিম খাওয়া শেষে আদিত্য নূরকে জোর করে কয়েক পিস ফল খাইয়ে দিল। তারপর দুধের গ্লাসটা নূরের সামনে ধরে বলল, এখন এই দুধটা ফিনিশ করে ফেলো, তাহলে নাস্তা শেষ। নূর এবার আরো বেশি করুণ মুখ করে বলল, দেখো, তোমার সব কথাই মেনে নিয়েছি, কিন্তু এই দুধ না, প্লিজ।
এটা আমি কিছুতেই খেতে পারবো না, প্লিজ প্লিজ দয়া করো আমার উপর। আদিত্য এবার একটু ধমকের সুরে বলল, নোট দেখো, আমার রাগ উঠিও না। জলদি জলদি দুধটা ফিনিশ করো, তারপর ওষুধ খেতে হবে। নূরও এবার একটু শক্ত গলায় বলল, দেখো, তুমি কিন্তু এবার রীতিমতো টর্চার শুরু করে দিয়েছো। তবে যত যাই বলো না কেন, দুধ আমি কিছুতেই খাবো না। আদিত্য এবার রাগী স্বরে বলল, খাবে না বললেই হলো। তুমি খাবে, তোমার ঘাড়ে খাবে। তাড়াতাড়ি খেয়ে নাও বলছি, না হলে কিন্তু ভালো হবে না। নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, খাবো না। আদিত্য বলল, ঠিক আছে, ভালো কথা শুনলে না তো। এখন দেখো আমি কি করি। দুধ তো তোমাকে আমি খাইয়েই ছাড়বো। কথাটা বলেই আদিত্য দুধের গ্লাসে চুমুক দিয়ে কিছু দুধ নিচের মুখে নিল। তারপর নূরের মুখে হাত দিয়ে নূরের মুখটা নিচের দিকে ঘুরিয়ে নূরের ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরল। তারপর নিচের মুখে থাকা দুধগুলো নূরের মুখে ঢেলে দিল। নূর দুধটা না গেলা পর্যন্ত আদিত্য নূরের ঠোঁট চেপে ধরে থাকলো। নূরের দম বন্ধ হয়ে আসছিল, তাই আর উপায় না পেয়ে দুধটা গিলে ফেলল। এভাবেই আদিত্য পুরোটা দুধ নূরকে খাইয়ে দিল। দুধ খাওয়ানোর শেষে আদিত্য নূরের ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, আমাকে কখনো চ্যালেঞ্জ করতে আসবে না, বুঝেছো? পরিণতি সবসময় এমনই হবে। নূর অভিমানে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আদিত্য তা দেখে মুচকি হেসে বলল, হয়েছে, আর অভিমান করতে হবে না। এখন নাও, ওষুধটা খেয়ে নাও, তোমার ব্যথা কমে যাবে। ওষুধ খাওয়ানোর শেষে আদিত্য নূরকে কোলে নিয়ে বেডের মাথার সাথে হেলান দিয়ে পা দুটো টান করে বসে নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে শান্তিতে আদিত্যের কোলে বসে আছে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদিত্য নরম সুরে বলে উঠল, আচ্ছা, তোমার কি শুরু থেকে প্রতিবার পিরিয়ডের সময় এমন পেট ব্যথা হয়? নূর আদিত্যের বুকে মাথা রেখেই বলল, এটার জন্য কোনো ডাক্তার দেখাওনি? না। কেন? নূরের কথায় আদিত্যের বুকের হু হু করে উঠল। আদিত্য শক্ত করে নূরকে বুকের ভেতর জড়িয়ে ধরল। মনে মনে ভাবছে, আমি আমার প্রাণ পাখির জীবনে আরো আগে কেন এলাম না? তাহলে আমার প্রাণ পাখিটা এতদিন এত কষ্টে থাকতো না। নূরের সৎমার কথা মনে আসতেই আদিত্য চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, ওই ডিসগাস্টিং মহিলার নাম আর কখনো আমার সামনে নিবে না। আর হ্যাঁ, ওই মহিলা তোমাকে যা বলেছে ওগুলো সব ফালতু কথা। এভাবে আমি তোমাকে কষ্ট পেতে দিব না। আমি আজ বিকেলেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, বুঝেছো? নূর আমতা আমতা করে বলল, ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার? এমনিতেই ঠিক হয়ে যাবে। আর তাছাড়া অন্য কোনো পুরুষের সামনে আমি এসব কিছুতেই বলতে পারবো না। অসুখ কখনো এমনিতে সারে না, বরং দিনে দিনে ওটা আরো বেড়ে গিয়ে বড় আকার ধারণ করে। তাই ডাক্তারের কাছে তো যেতেই হবে। আর চিন্তা করো না, তোমাকে কোনো পুরুষ ডাক্তারের কাছে যেতে হবে না। তোমাকে আমি কোনো মহিলা গাইনি ডাক্তারের কাছে নিয়ে যাব। তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? নূর আদিত্যের বুকের ভেতরেই মাথা নাড়ালো, মানে না, কোনো সমস্যা নেই। নূর বলে উঠল, তোমার তো মনে হয় দেরি হয়ে যাচ্ছে, তুমি অফিসে যাবে না? আদিত্য বলল, তুমি ভাবলে কি করে তোমাকে এই অসুস্থ অবস্থায় রেখে আমি অফিসে চলে যাব? কখনোই না। তোমার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছুই না, বুঝেছো? এসব বাদ দিয়ে এখন বলো তো, ব্যথা কি কমেছে একটু? নূর বলল, পেটের ব্যথাটা একটু কমেছে। আদিত্য কিছু একটা ভেবে নূরকে বালিশে শুইয়ে দিয়ে বলল, তুই শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই আদিত্য রুম থেকে বেরিয়ে গেল। 5 মিনিট পরেই আদিত্য হাতে করে একটা হট ব্যাগ নিয়ে এলো। আদিত্য নূরের কাছে এসে বলল, তুমি একটু কাত হয়ে শও, আমি তোমার পিঠে এই হট ব্যাগটা লাগিয়ে দিচ্ছি, দেখবে আরো আরাম পাবে। আদিত্যের কথা মতো নূর কাত হয়ে শুয়ে পড়ল। আদিত্য নূরের পেছনে বসে হট ব্যাগটা নূরের পিঠে মাচার উপর ধরে রাখলো। আদিত্যের এত কেয়ার দেখে আবেগে নূরের চোখে পানি চলে এলো। মনে মনে ভাবল, আগে ভাবতাম আমি হয়তো দুনিয়ার সবচেয়ে অভাগী মেয়ে, তবে আদিত্যকে পেয়ে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। আদিত্য আমার জীবনের সত্যিকারের রাজকুমার। পেটের ব্যথার কারণে নূর সারা রাত ঘুমোতে পারেনি, তাই আদিত্যের কেয়ারে নূর আরামে ঘুমিয়ে পড়ল। আদিত্য অনেকক্ষণ ধরে নূরের পিঠে সেঁক দেওয়ার পর যখন বুঝতে পারল নূর ঘুমিয়ে পড়েছে, আদিত্য মুচকি হেসে নূরের কপালে একটা চুমু দিয়ে হট ব্যাগটা নূরের পিঠে রেখেই নূরের রুম থেকে বেরিয়ে আসে। নিজের রুমে এসে আদিত্য তাসরিনের নাম্বারে ফোন দিল।
তাসির ফোন রিসিভ করে বলল। হ্যাঁ আদি বল। আদিত্য বলল। আচ্ছা শোনো, আন্টি তো ডাক্তার, তো আন্টির পরিচিত কোনো ভালো ফিমেল গাইনি ডাক্তার আছে নাকি? থাকলে একটু আমাকে ডিটেলস দে। তাসির দুষ্টুমি করে বলল। ভাই তুই তো দেখছি 5G স্পিডের চেয়েও বেশি দ্রুত। মাত্র এই কয়দিনেই আমার বোনটাকে প্রেগনেন্ট করে ফেললি। কথাটা বলেই তাসির হাসতে লাগলো। আদিত্য একটা ধমক দিয়ে বলল। শাট আপ ইডিয়ট, তুই কবে থেকে আবিরের মতো থার্ড ক্লাস জোকস মারা শুরু করলি? এখানে নূর অসুস্থ আর তুই আছিস তোর মজা নিয়ে। তাসির বলল। ওকে ওকে সরি। আচ্ছা বলছি শোন, মায়ের এক ফ্রেন্ড আছে, অনেক ভালো ডাক্তার উনি। আমি তোকে ওনার ডিটেলস মেসেজ করে দিচ্ছি। ওকে। আদিত্য আর নূর ডাক্তারের চেম্বারের ডাক্তারের সামনে বসে আছে। আদিত্য নূরের হাত শক্ত করে ধরে বসে আছে। মনে মনে একটু ভয় পাচ্ছে নূরের জন্য। ডাক্তার নূরের দিকে তাকিয়ে বলল। তো মিস নূর, বলুন আপনার কি সমস্যা? নূর একবার আদিত্যের দিকে তাকালো। আদিত্য চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে সব বলতে বলল। নূর মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে ডাক্তারকে সবকিছু খুলে বলল। ডাক্তার সবকিছু শুনে বলল। আসলে আমাদের সমাজে এই একটা কুপ্রথা চলে আসছে যে পিরিয়ডের ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না। একটা শরমের কথা, লোকে জানলে খারাপ বলবে এক্সট্রা। এই সব কারণে মেয়েরা নিজেদের পিরিয়ডের সমস্যাগুলো কাউকে খুলে বলে না, আর পরে এসব থেকে নানা ধরনের কমিউনিকেশন শুরু হয়। এমনকি এসব থেকে অনেক সময় জরায়ুর ক্যান্সারও আক্রান্ত হয়ে যায়। বাংলাদেশের বেশিরভাগ মেয়ে বা মহিলারা এসব অসচেতনতার কারণে পরবর্তীতে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়। ডাক্তারের কথা শুনে আদিত্য নূরের হাত আরো শক্ত করে ধরল। ভয়ে ওর কলিজা শুকিয়ে আসছে। এসির ভেতরেও ঘেমে একাকার হয়ে যাচ্ছে আদিত্য। আদিত্য ডাক্তারের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল। নূরের নিশ্চয়ই তেমন কোনো সমস্যা নেই, তাই না ম্যাম? ডাক্তার বলল। ওনাকে দেখে তো তেমন মনে হচ্ছে না, তবে এখনই কিছু বলতে পারছি না। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, এগুলো করে আনুন। তারপর রিপোর্ট দেখে সবকিছু ভালোভাবে বুঝতে পারবো। তারপর ডাক্তার কিছু টেস্ট লিখে দিল। আদিত্য নূরকে নিয়ে গেল টেস্টগুলো করানোর জন্য। 2 ঘন্টা পর সবগুলো টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে আসলো ওরা। ডাক্তার রিপোর্টগুলো চেক করছে। আদিত্য আর নূর সামনে বসে আছে। ভয়ে আদিত্যের হাত পা ঠান্ডা হয়ে আসছে। বুকের ভেতর দুরু দুরু করছে। না জানি কি আসে রিপোর্টে। আদিত্য মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন রিপোর্টে সব ঠিকঠাকই আসে। একটু পরে ডাক্তার বলল। আল্লাহর রহমতে ওনার তেমন কোনো সমস্যা নেই। কথাটা শুনে আদিত্য এতক্ষণে আটকে রাখা দমটা ছাড়লো। এতক্ষণে ওর জানে পানি এলো। ডাক্তার আবার বলে উঠল। তবে মিস নূরের শরীরে হিমোগ্লোবিন অনেক কম। উনি হয়তো ঠিক মতন খাওয়া দাওয়া করেন না, তাই ওনার শরীরে অনেক ঘাটতি আছে। এইভাবে চলতে থাকলে উনি খুব দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই খাওয়া দাওয়া বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আমি কিছু ভিটামিন দিয়ে দিচ্ছি, এগুলো ওনাকে নিয়মিত নিতে হবে। আদিত্য বলল। ঠিক আছে ম্যাম, আমি এখন থেকে ওর সব কিছুর খেয়াল রাখবো। কোনো কিছুতে অনিয়ম হতে দেব না, আই প্রমিস। ডাক্তার দেখানো শেষে আদিত্য নূরকে নিয়ে গাড়িতে বসলো। গাড়িতে বসে আদিত্য নূরের উদ্দেশ্যে বলল। দেখলে তো ডাক্তার কি বলল? সো এখন থেকে খাবারে নো অনিয়ম, বেশি বেশি করে খাবার খেতে হবে। আমি নিজে তোমার খাবারের চার্ট বানিয়ে দেব, সেই অনুযায়ী তোমাকে খেতে হবে। আমার কথা অমান্য করলে তখন বুঝবে তোমার একদিনকে আমার যে কয়দিন লাগে। আদিত্যের কথায় নূর একটা শুকনো ঢোক গিলল। মনে মনে ভাবছে, আজ থেকে আমার উপর না জানি কত রকমের খাবারের অত্যাচার হবে। হে আল্লাহ, রক্ষা করো আমাকে। এর ভেতর আরো 3 দিন কেটে গেছে। এই 3 দিনে আদিত্যের মাত্রাতিরিক্ত কেয়ারে নূরের বেহাল অবস্থা। আদিত্যের খাবার খাওয়ানোর টর্চারে নূরের মনে হচ্ছে ওর পেটের ব্যথাটাও এর থেকে ভালো ছিল। কমসে কম কয়দিন পরই চলে যেত। কিন্তু আদিত্যের এই টর্চার মনে হচ্ছে আজ জীবনেও যাবে না। আয়নার সামনে বসে বসে এসব ভাবছিল নূর। হঠাৎ পেছন থেকে আদিত্যের আওয়াজে নূরের ভাবনায় ছেদ পড়ল। আদিত্য নূরের পেছনে এসে বলল। তুমি রেডি হয়েছো? নূর উঠে দাঁড়িয়ে আদিত্যের দিকে ঘুরে মুচকি হেসে বলল। হ্যাঁ, আমি তো রেডি, কিন্তু কে আসবে তাই তো বলছো না। আদিত্য মুচকি হেসে নূরের 2 গাল টেনে দিয়ে বলল। তোমার জন্য সারপ্রাইজ আছে। আর সারপ্রাইজ কি কেউ বলে দেয়? এখন চলো নিচে যাই।
নূর মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে আদিত্যের সাথে নিচে গেল। নিচে আসতেই বাসার কলিং বেল বেজে উঠল। আদিত্য যেয়ে দরজা খুলে দিল। নূর তাকিয়ে আছে দেখার জন্য কে এলো। আদিত্য দরজা থেকে সরে দাঁড়াতেই নূর দেখল দরজায় আদিত্যের বাবা আর সানা দাঁড়িয়ে আছে। আদিত্যের বাবাকে দেখে নূর একটু চমকে গেল, প্রচুর নার্ভাস ফিল করতে লাগলো। আদিত্য মুচকি হেসে ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো বাবা? আদিত্যের বাবাও জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। এসো বাবা, ভেতরে এসো। কথাটা বলেই আদিত্য ওর বাবাকে ভেতরে নিয়ে আসতে লাগলো। হঠাৎ পেছনে তাকিয়ে দেখলো সানা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আদিত্য সানার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আসবি না? সানা অভিমানী সুরে বলল, কেন আসবো? আমাকে তো কেউ চেয়েও দেখলো না, মনে হচ্ছে আমার কোনো কদর নেই। আদিত্য হেসে দিয়ে সানার কাছে যেয়ে সানাকে জড়িয়ে ধরে বলল, নেন, হয়েছে এখন প্রিন্সেস সাহেবা, এখন ভেতরে এসে আমাদের ধন্য করেন। সানা অ্যাটিটিউড নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো তখন কি আর মানা করতে পারি? কথাটা বলেই সানা আর আদিত্য দুজনেই হেসে দিল। সবাই ভেতরে আসতেই নূর আদিত্যের বাবার দিকে তাকিয়ে নার্ভাস গলায় বলল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? আদিত্যের বাবা একটু গম্ভীর কণ্ঠে বলল। ভালো। আদিত্যের বাবার এমন গম্ভীর কণ্ঠ শুনে নূরের ভয় হতে লাগলো। মনে মনে ভাবছে, উনি কি আমাকে অপছন্দ করেন, নাকি আমার এখানে এভাবে থাকার বিষয়টি ওনার কাছে খারাপ লাগছে। উনি যদি এই বিয়েতে রাজি না হন তাহলে কি করব আমি? আদিত্যকে ছাড়া কিভাবে বাঁচবো আমি? ওকে ছাড়া তো আমি মরেই যাব। এসব ভেবে নূরের ভয়ে গলা শুকিয়ে আসছে। নূরের ভাবনার মাঝেই সানা দৌড়ে এসে নূরকে জড়িয়ে ধরে খুশি হয়ে বলল, ভাবি কেমন আছো আমার সুইট সুইট কিউট ভাবি? সানার মুখে ভাবি ডাক শুনে নূরের মনের ভিতর এক অন্যরকম খুশি অনুভব করলো। নূরও মুচকি হেসে বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সানা নূরকে ছেড়ে দিয়ে হাসি মুখে বলল, আদিত্য সানার দিকে তাকিয়ে বলল, হয়েছে, তোদের ভারত মিলাপ শেষ হলে এখন একটু বস। তারপর আদিত্য ওর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমিও বসো না। আদিত্যের বাবা গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি নূরের সাথে একটু কথা বলতে চাই, আমি উপরের রুমে যাচ্ছি, নূরকে উপরে দাও। আদিত্যের বাবার কথা শুনে নূরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ভয়ে ঘাম ছুটে যাচ্ছে ওর। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে বাবা। আদিত্যের বাবা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আদিত্য নূরের কাছে এসে নূরের হাত নিজের হাতের ভেতর নিয়ে নরম সুরে বলল, যাও, বাবা ডাকছে তোমাকে, কথা বলে এসো। নূর আদিত্যের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, আমার অনেক ভয় করছে, উনি যদি আমাকে পছন্দ না করেন। আর তাছাড়া আমার মতো পরিবার ছাড়া কোনো মেয়েকে উনি কেন কেউই পছন্দ করবে না। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে বলল, হুশ, একদম ফালতু কথা বলবে না। আমার নূর পাখিটা কারোর চেয়ে কোনো অংশে কম না, বরং সে সবচেয়ে বেস্ট, সবচেয়ে স্পেশাল। তাই তোমাকে কেউ অপছন্দ করতেই পারবে না। আর তাছাড়া বাবা ওইসব পুরান চিন্তাধারার লোক না, বাবা অনেক খোলা মনের মানুষ। তাই এসব চিন্তা বাদ দিয়ে হাসি মুখে বাবার কাছে যাও, কেমন? কথাটা বলে আদিত্য নূরের কপালে একটা চুমু দিয়ে দিল। সানা সেটা দেখে দুষ্টুমি করে এক হাত মুঠ করে মুখের সামনে নিয়ে মিথ্যে কাশি দেওয়ার ভান করে বলল, বাই দা মেঠো পথ, আমি কিন্তু এখানেই আছি। না মানে তোমরা আবার ভুলে গেলে টেলে নাকি, তাই মনে করিয়ে দিলাম আর কি। সানার কথায় নূর লজ্জা পেয়ে গেল। আদিত্য সানার দিকে দুষ্টুমি করে বলল। সানা যেন বোকা বনে গেল। আদিত্যকে লজ্জায় ফেলতে গিয়ে নিজেই লজ্জায় পড়ে গেল। নূর আদিত্যের বাবার রুমের দরজার কাছে এসে দরজায় নক করলো। আদিত্যের বাবা ভেতর থেকে বলল, ভেতরে আসো। নূর দরজা খুলে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। আদিত্যের বাবা সোফায় বসে আছে। নূরের দিকে তাকিয়ে বলল, বসো এখানে। নূর মাথা ঝাঁকিয়ে সোফায় গিয়ে মাথা নিচু করে বসলো। আদিত্যের বাবা নূরের দিকে তাকিয়ে বলল, তুমি কি আদিত্যকে ভালোবাসো? নূর নিচের দিকে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক ইশারা করল। আদিত্যের বাবা আবার বলে উঠল, তুমি কি জানো আমি যদি এই বিয়েতে রাজি না হই তাহলে আদিত্য কখনো তোমাকে বিয়ে করবে না? নূরের ভয়ে হাত পা কাঁপছে, তবুও মনের সাহস নিয়ে ঢোক গিলে বলে উঠল,
জি 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 জানি। আদিত্য আমাকে বলেছে আপনার মতামত এই বিয়েতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আর আমিও আদিত্যর সাথে একমত। আপনি যদি এই বিয়েতে রাজি না হন তাহলে আমি নিজেই আদিত্যর জীবন থেকে চলে যাব, কারণ আমি চাই না আমার জন্য আপনাদের বাবা ছেলের সম্পর্কে ফাটল ধরুক। এমনিতেই আদিত্য ওর মাকে হারিয়েছে, তারপর আপনিও যদি ওর থেকে দূরত্ব তৈরি করে নেন তাহলে আদিত্যর জীবন থেকে সব খুশি চলে যাবে, আর আমি সেটা কখনোই সহ্য করতে পারবো না। আমি ভালো করেই জানি বাবা থেকেও না থাকার কষ্টটা কত গভীর। তাই আপনি যদি আমাকে পছন্দ করেন সেটা শুধু আমাকেই বলুন, আমি চুপচাপ ওর জীবন থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু আদিত্যকে সেটা বলবেন না প্লিজ, কারণ আমি চাই না এই বিষয় নিয়ে আদিত্য আমার সাথে কোনো রকমের মনোমালিন্যতা করুক। নূরের কথাগুলো শুনে আদিত্যের বাবার মনটা ভরে উঠল। মনে মনে ভাবল, আদি সত্যিকারের একটা হিরো খুঁজে বের করেছে। আমি নিজেও হয়তো কখনো এত ভালো মেয়ে খুঁজে বের করতে পারতাম কিনা সন্দেহ। এসব ভেবে আদিত্যের বাবা গম্ভীর কণ্ঠে বলে উঠল। ঠিক আছে, আমি তোমাকে আমার বৌমা হিসেবে মানব না। কথাটা শুনে নূরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কানে শুধু এই কথাটাই বাজতে লাগলো। মাথার ভেতর যেন পুরো পৃথিবীটাই ঘুরছে, পুরো শরীর অবশ হয়ে আসছে। এখান থেকে উঠে যাওয়ারও শক্তি পাচ্ছে না। কোনো রকমে ঢোকিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ঠিক আছে। কথাটা বলেই নূর কোনো মতে সোফার হাতলে ভর দিয়ে কাঁপা কাঁপা শরীরে উঠে দাঁড়িয়ে চলে যেতেই অগ্রসর হতেই আদিত্যের বাবা বলে উঠল, কোথায় যাচ্ছ? আমি কি বলেছি যেতে? বসো, আমার কথা এখনো শেষ হয়নি। নূর মাথা ঝাঁকিয়ে আবার বসে পড়ল। আদিত্যের বাবা একটু হেসে উঠে বলল, আরে বোকা মেয়ে, আমি তোমাকে বৌমা হিসেবে মানব না, কারণ আমি তোমাকে আমার মেয়ে হিসেবে মানতে চাই। তুমি বৌমা হিসেবে না, তুমি আমার মেয়ে হয়ে আসবে আমাদের বাড়িতে। আদিত্যের বাবার কথায় নূর চমকে তাকালো আদিত্যের বাবার দিকে। নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছে না ওর। উনি সত্যিই আমাকে মেনে নিয়েছে? আমি সত্যিই আদিত্যের বউ হব? আদিত্যের বাবা নূরের মাথায় হাত বুলিয়ে বলল, কিরে মা, হবি না আমার মেয়ে, আমার সানার মতো আরেকটা মেয়ে? নূর ছলো ছলো চোখে আদিত্যের বাবার দিকে তাকালো। বাবার ভালোবাসা তৃষ্ণার্ত নূর। হঠাৎ করে বাবার ভালোবাসা আর স্নেহ পেয়ে আবাকে ফুপিয়ে কেঁদে উঠল নূর। আদিত্যের বাবা স্নেহ ভরা কণ্ঠে বলে উঠল, কিরে পাগলি, কাঁদছিস কেন? হবি না এই বুড়ো বাবার মেয়ে? নূর আদিত্যের বাবার দিকে অশ্রু ভরা টলটল চোখে তাকিয়ে ঠোঁটে প্রাপ্তির হাসি নিয়ে মাথা ঝাঁকিয়ে সাই জানালো। আদিত্যের বাবা অভিমানী সুরে বলল, কিন্তু আমি তোমার উপর রেগে আছি। নূর কান্নাটা একটু থামিয়ে ভ্রু কুঁচকে বলল, কেন? কি করেছি আঙ্কেল আমি? এই যে আবারও আমাকে আঙ্কেল বললে, এটা আবার কেমন কথা? বাবাকে কি কেউ আঙ্কেল বলে? তাই আমি রাগ করেছি। কথাটা বলে আদিত্যের বাবা মিছে মিছে অভিমান দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। নূর মুচকি হেসে কান ধরে ঠোঁট উল্টে অপরাধী সুরে বলল, সরি বাবা, আর কখনো এমন ভুল হবে না, এবারের মতো মাফ করে দিন বাবা। আদিত্যের বাবা একবার আর চোখে নূরের দিকে তাকালো, তারপর হেসে দিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, মনে থাকে জানো। নূর হেসে বলল, একদম মনে থাকবে। আদিত্যের বাবা মুচকি হেসে বলল, এখন থেকে আমরা দুজন এক টিমে, বুঝছো? আদি যদি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করে তাহলে আমাকে বলবে, আমরা দুজন মিলে ওর ক্লাস নিব, ঠিক আছে? নূর হেসে দিয়ে বলল। ঠিক আছে বাবা। সানা হঠাৎ ওদের মাঝে এসে কোমরে হাত দিয়ে বলল, বারে, আমাকে ভুলে গেলে বুঝি? আমি তো তোমাদের টিমে, তাই না? আদিত্যের বাবা মুচকি হেসে বলল, তোকে কিভাবে ভুলতে পারি? তুই তো আমাদের টিম লিডার। সানা হেসে দিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, একদম ঠিক বলেছ। ভাবি আসায় আমাদের টিমটা আরো মজবুত হয়ে গেছে। ভাবির সামনে তো ভাইয়াও হার মেনে নেবে। আদিত্যের বাবা এক হাতে সানাকে জড়িয়ে ধরে আছে, আরেক হাতটা এবার নূরের দিকে বাড়িয়ে দিল। নূর চোখে পানি আর মুখে হাসি নিয়ে আদিত্যের বাবার কাছে এগিয়ে গেল। আদিত্যের বাবা আরেক হাতে আলগা করে নূরকে জড়িয়ে ধরল। নূরের যেন আজ খুশির ঠিকানা নেই। নিজেকে আজ পরিপূর্ণ মনে হচ্ছে জীবনে আর কোনো কিছুর অভাব নেই। নূর আদিত্যের বাবার রুম থেকে বেরিয়ে এসে আদিত্যকে খুঁজছে। নিচে দেখতে পায়নি, তাই আদিত্যের রুমের দিকে যাচ্ছে। আদিত্যের রুমের দরজায় এসে দেখল আদিত্য রুমের ভেতরে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে।
নূর কোনো কিছু না ভেবে দৌড়ে যেয়ে পেছন থেকে আদিত্যকে জড়িয়ে ধরল। দুই হাতে পেছন থেকে আদিত্যের পেট শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। আচমকা এমন হওয়ায় আদিত্য টাল সামলাতে না পেরে সামনের দিকে এক পা এগিয়ে গেল। নূরের এভাবে জড়িয়ে ধরায় আদিত্য অনেকটা অবাক হলো। নূরের কান্নার শব্দ শুনে আদিত্য ঘাবড়ে গেল। নিজের পেটের উপর থেকে নূরের হাত খুলে হাত ধরে নূরকে নিজের সামনে আনলো। সামনে আনতেই নূর আবারও সামনে থেকে আদিত্যকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আদিত্য নূরের পিঠে হাত রেখে জড়িয়ে ধরে চিন্তিত স্বরে বলল, হেই প্রাণ পাখিটা, কি হয়েছে? কাঁদছো কেন? বলো আমাকে। নূর আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে শুধু কেঁদেই যাচ্ছে। কেঁদে কেঁদে আদিত্যের শার্ট ভিজিয়ে দিচ্ছে। আদিত্য এবার দুই হাত দিয়ে নূরের মুখটা ধরে উপরে তোলে, চোখের পানি মুছে দিয়ে মায়া ভরা কণ্ঠে বলল, কি হয়েছে প্রাণ পাখিটা? বলো না প্লিজ, কাঁদছো কেন? বাবা কিছু বলেছে তোমাকে? নূর টলটলো চোখে আদিত্যের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। মানে হ্যাঁ। আদিত্য ভ্রু কুঁচকে বলল, কি বলেছে বাবা? নূর কাঁদো কাঁদো সুরে ফোপাতে ফোপাতে বলল, বাবা আমাকে বলেছেন আজ থেকে আমি তার মেয়ে। নূরের কথা শুনে আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর মুচকি হেসে বলল, তো এটা তো খুশির কথা পাগলি, এতে কাদার কি হলো? নূর আবারও আদিত্যকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, সব তোমার জন্যই হয়েছে। তুমি ধীরে ধীরে আমার জীবনের শূন্যতা পূরণ করে দিচ্ছ। তুমি আমার জীবনে না আসলে আমি সব কিছুই পেতাম না। তুমি আমার জীবনের সত্যিকারের রাজকুমার। সত্যি ভালোবাসি তোমাকে রাজকুমার, অনেক অনেক ভালোবাসি। প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কিছুতেই না। আদিত্য একটা তৃপ্তির হাসি দিয়ে নূরকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, কোথায় যাব তোমাকে ছেড়ে? তুমি বিহীন যে আমিও নিঃস্ব। আর হ্যাঁ, আমার জন্য কিছুই হয়নি। তুমি এসব খুশি ডিজার্ভ করো, তাই পেয়েছো। বরং তুমি আমার জীবনে এসে আমার জীবনটা তোমার আলোয় আলোকিত করেছো, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো, খুশিতে ভরিয়ে দিয়েছো আমার জীবনটা। তুমি আমার জীবনের সত্যিকারের নূর। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে উপরে তোলে, চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, এখন কান্নাটা বন্ধ করো প্লিজ। তোমাকে নিয়ে হয়ে গেছে এক যন্ত্রণা। দুঃখ পেলেও কাঁদো, আবার খুশি হলেও কাঁদো। একটুখানি হাসতেও তো পারো, তাই না? জানো, আমার প্রাণ পাখিটাকে হাসলে কত সুন্দর লাগে। আদিত্যের কথা শুনে নূর একটু লাজুক হাসল। আদিত্য মুচকি হেসে বলল, দ্যাটস লাইক মাই গুড গার্ল। কথাটা বলে আদিত্য নূরকে আবার জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আদিত্য বলল, আচ্ছা, আমাদের বিয়েটা কেমনভাবে চাও তুমি? বিয়ে নিয়ে তোমার কোনো ইচ্ছা থাকলে বলো আমাকে। নূর বলল, না, তেমন করে কিছু ভাবিনি। তোমার যেভাবে ইচ্ছে সেভাবেই করো। তবে আমার এই জায়গাটা খুব পছন্দ। তোমার কোনো সমস্যা না হলে আমরা আমাদের বিয়ের আয়োজনটা কি এখানে করতে পারি? আদিত্য নূরের মাথায় একটা চুমু দিয়ে বলল, কেন না, অবশ্যই পারি। আমার প্রাণ পাখিটা যা বলবে তাই হবে। আমাদের বিয়েটা এখানেই হবে, খুশি? নূর আদিত্যকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে বলল, অনেক খুশি। আদিত্য বলল, আচ্ছা চলো এখন নিচে যাই, লাঞ্চের সময় হয়ে এসেছে। নূর আদিত্যের বুক থেকে মাথা তুলে বলল, বাবা তোমাকে ডেকেছে, তোমার সাথে নাকি কথা আছে। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে চলো। কথাটা বলেই আদিত্য নূরের হাত ধরে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই নূর আদিত্যের হাত টেনে ধরে আদিত্যকে আটকালো। তারপর নিজের হাত উঁচু করে আঙ্গুল দিয়ে অন্যদিক ইশারা করে বলল, আদিত্য ওখানে ওটা কি? নূরের কথা মতো আদিত্য নূরের হাত অনুসরণ করে নূর যেদিকে ইশারা করেছে সেদিকেই তাকালো। আদিত্য ওই দিকে তাকাতেই নূর ঝট করে আদিত্যের গালে একটা চুমু দিয়েই ভো দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নূরের কাছে আদিত্য ভ্যাবাচাকা খেয়ে গেল। গালে হাত দিয়ে মুচকি হাসল আদিত্য। আদিত্য ওর বাবার রুমে দরজায় নক করে বলল, বাবা আসবো? হ্যাঁ আদি, আসো। আদিত্য ভেতরে ঢুকে ওর বাবার পাশে বেডের উপর বসে পড়ল। তুমি ডেকেছিলে বাবা, কিছু বলবে? হ্যাঁ, আসলে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। কোথায় কিভাবে করতে চাও
তোমাদের কোনো প্ল্যান আছে নাকি সেটাই জানতে চাচ্ছিলাম। আদিত্য মুচকি হেসে বলল, তেমন স্পেশাল কোনো প্ল্যান নেই, তবে নূরের এই জায়গাটা খুব পছন্দ, তাই আমাদের বিয়ের অনুষ্ঠানটা এখানেই করতে চাচ্ছিলাম। আর হ্যাঁ, বিয়েতে তেমন লোকজনের ভিড় করতে চাচ্ছি না, শুধু ক্লোজ ফ্রেন্ড আর পরিবারের লোকজন থাকবে। তোমাকে তো নূরের ফ্যামিলির কথা সবই বলেছি। আমি চাই না বিয়েতে লোকজন নূরের ফ্যামিলি নিয়ে কোনো কথা বলুক, এতে নূর অনেক কষ্ট পাবে। তাই বিয়েতে শুধু পরিবারের লোকজন ছাড়া অন্য কাউকে বলার দরকার নেই। দরকার হলে ঢাকায় গিয়ে বড় করে একটা রিসেপশন পার্টি দিলেই হবে, তখন আর তেমন সমস্যা হবে না।